আছেন যারা উন্নয়নের নিয়ে চিন্তা করেন। আমাদের বিনোদ সেন দাদা আছেন, মঞ্জুর এলাহি ভাই আছেন, মুস্তাফিজুর রহমান ভাই আছেন, আমাদের অর্থনীতিবিদ শ্রদ্ধেয় আকাশ ভাই আসছেন। তো ওনারা বুঝবেন, আমরা তো ব্যবসায়ী মানুষ, অত জ্ঞান আমরা রাখি না। আমরা ইনভেস্টমেন্ট বুঝি, প্রোডাকশান বুঝি, কোয়ালিটি বুঝি, এক্সপোর্ট বুঝি, প্রফিট কী হয় সেটাই বুঝি। এটা হচ্ছে খুব জেনারেল একটা কথা। আপনিও যদি ইন্ডাস্ট্রি যান, আপনিও এই কাজটাই করবেন। কিন্তু এটা বুঝি, যাদের কারণে আমি ইনভেস্টমেন্ট করলাম, মেশিনারি জানলাম, ল্যান্ড বিল্ডিং তৈরি করলাম, সেখানে যদি শ্রমিক রাখতে না পারি, তাহলে উৎপাদন কোত্থেকে হবে? উৎপাদন না হলে আমি এক্সপোর্ট কোত্থেকে করব? এক্সপোর্ট যদি করতে না পারি, আমি প্রফিট কোত্থেকে করব? এটা খুব জেনারেল একটা কথা। কেউ যদি বলে আমরা শ্রমিকদের নিয়ে চিন্তা করি না, তাহলে আপনি মনে হয় সামান্য ভুল করছেন। প্রত্যেকটা ইনভেস্টর প্রথমে চিন্তা করে তার শ্রমিকদের নিয়ে। প্রতিটা ইনভেস্টর যারা বিনিয়োগ করবে, আপনি যদি একটা মুদির দোকানও দেন, মুদির দোকানে যদি আপনি বসেন, আপনি শুধু মালামাল কিনে বসে থাকবেন, আপনি যেই লোকটাকে রাখবেন ওজন করার জন্য, টাকা নেওয়ার জন্য, তার দিকেও কিন্তু আপনার নজর থাকে। সে যেন ভালো থাকে, তাকেও আপনি সহানুভূতিশীল দেখান। এটা হচ্ছে বাস্তবতা। সেটা আমরা প্রত্যেকটা মালিকরাই চেষ্টা করি এটা করার জন্য। আমরা যেটা বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা অনুধাবন করতে পারি, যেহেতু ইনফ্লেশনের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেহেতু আমাদের যেই স্যালারি আমরা দিই সেটা অবশ্যই এনাফ নয়, এটা আমরা বুঝি। কিন্তু এই স্যালারি দিব কোত্থেকে? আপনি যে বলছেন আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলির সাথে কম্পেয়ার করলেন, কিছুক্ষণ আগে শ্রমিক নেতারাও বললেন, আমিও শুনলাম। আপনি একটু খোঁজ খবর নেন, তাদের ব্যাংক ইন্টারেস্ট আর আপনার দেশের ব্যাংক ইন্টারেস্ট কেমন, তাদের ইনভেস্টমেন্ট খরচ আপনার দেশের ইনভেস্টমেন্ট খরচ কেমন, আপনি বুঝে যাবেন। ওরা যদি 4.5 থাকে, আপনি 9.5, এরা যদি 5 থাকে, আপনি 12.5, তাহলে কেমনে হবে? দ্বিতীয় হচ্ছে কি, আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কে যেভাবে ডেভেলপ হওয়ার কথা ছিল, সেভাবে কিন্তু ডেভেলপ হয় নাই। আমাদেরকে এখনও র মেটেরিয়ালসের জন্য পরনির্ভরশীলতা আমাদেরকে থাকতে হচ্ছে। যদিও বা আমরা অনেকটা উন্নতি করেছি, তবে এই উন্নতি এই দেশের গার্মেন্টস সেক্টরের জন্য এনাফ নয়। আমরা উন্নতি করেছি, আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আগের তুলনায় গত 10 বছরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আমরা সত্যিই অনেক বেটার পজিশনে আছি। যত বেশি ইনহাউস প্রোডাকশান থাকবে, তত বেশি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ হবে, এক্সপোর্ট বাড়বে। যত বেশি এক্সপোর্ট করতে পারবো, তত বেশি বাংলাদেশের অর্থনীতি সচল থাকবে। এই বাংলাদেশের টোটাল অর্থনীতিটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এটা 100% কিন্তু আরএনজি সেক্টরের উপর নির্ভরশীল হয়ে গেছে। আপনি 100% না বলে 85% যদি বলি, আর 15% হচ্ছে অন্যান্য সেক্টর, কিন্তু এই 85%-এর উপর বেস করে কিন্তু সমাজের 100% মানুষ ইনভলভ হয়ে আছে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা আমাদের গবেষকরাই ভালো বলতে পারবেন। এটা আমার সামান্য জ্ঞানে, আমি অত বেশি পড়ালেখাও করি নাই, অল্প জ্ঞানে এ কথাটা বলছি। তাহলে একদিকে আমার ব্যাংক ইন্টারেস্ট বেশি, অন্যদিকে আপনি আমার গ্যাসের দাম, বিদ্যুতের দাম 200% বাড়িয়ে দিচ্ছেন। 18-19-এর সাথে যদি আপনি বর্তমান কম্পেয়ার করেন, দেখবেন কি পরিমাণ গ্যাস বিদ্যুতের দাম বেড়ে গেছে। তাহলে এটার কারণটি, এটার কারণ কিন্তু দেশের সরকারের কারণ নয়, এটা আন্তর্জাতিকভাবে সব কিছুর দাম বেড়ে গেছে বিধায় আমাদের দেশেও বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে। তাহলে তারপর দেখবেন আপনি আমরা যে সোর্স ট্যাক্স দিই, আপনি নর্মালি ট্যাক্স দেওয়া হয় আপনার ইনকামের উপর, যত ইনকাম দেখাবেন তত ইনকামের উপর আপনার ট্যাক্স বাড়বে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি এফওবির উপর সোর্স ট্যাক্স কেটে ফেলতেছে গভর্নমেন্ট। এটা কি আগে 0.5% ছিল, এখন 1% হচ্ছে। তাহলে আপনি সোর্স ট্যাক্স কাটতেছেন, আমি লাভ করি আর লোকসান করি, কম প্রাইজে নিই আর বেশি প্রাইজে নিই। আপনি কিন্তু আমার সোর্স ট্যাক্সটা কেটে ফেলছেন, বলছেন এটা পরে সমন্বয় করবেন। আপনি দেখাতে পারবেন না এই সমন্বয়টা আদৌ হয় কি না। সেকেন্ড হচ্ছে কি, আমি সেন্ট্রাল ফান্ডে প্রায় 0.03% শ্রমিকদের
দেখভালের জন্য, শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা একটা সেন্ট্রাল ফান্ড গভর্নমেন্ট করেছে, আপনি শ্রমিকরা ভালো জানেন। সেখানেও আমি দিচ্ছি, লাভ লোকসানের তোয়াক্কা করছি না, আমরা এক্সপোর্টের উপর এটা অটোমেটিক কেটে ফেলছি। আমরা ট্রাই করতেছি, আমরা চেষ্টা করছি কিছু একটা দিতে, আমরা মেনে নিচ্ছি এগুলি। দেশ থেকে যদি আমি সার্ভিস নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে ট্যাক্স, ভ্যাট এইসব মানে যে সরকারের যে নিয়মকানুন এগুলো আমাকে দিতেই হবে। তাহলে এরপরে আপনি দেখেন গত কোভিড পরবর্তীতে অর্ডার ফ্লো যে হারে কমছে, 25 থেকে 30% প্রতিটা সিজনে আমরা অর্ডার কম পাচ্ছি। আমরা সবসময় বলি নেক্সট সিজনে মনে হয় ভালো হবে, আসলে ভালো হচ্ছে না। গত 4 বছরে বিজনেস কিন্তু ভালো হয় নাই। আপনি বলতে পারেন পেপার পত্রিকায় দেখি গ্রোথ দেখা দিচ্ছে, আসলে এই গ্রোথের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারি না। আমি কিছুক্ষণ আগে বিনোদ দাদার সাথে কথা বলছিলাম, আমি কোভিডের আগে আমার ব্যক্তিগত প্রোডাকশন ক্যাপাসিটি ছিল 3000 মেশিনের মতন। আমি এক্সপোর্ট করতাম প্রায় ইন এভারেজ আপনি $6 মিলিয়ন পার মান্থ। আমি এখন এই গত 2 বছরে আমার মেশিনারিজ কমাতে আমি কমাইছি, আসলে এটা 800 মেশিনের নিয়ে আসছি। আমি এখন এক্সপোর্ট করে 1.5 to 2 মিলিয়ন US$ মতো। আমার অন্যান্য বিজনেস আছে গার্মেন্টস বিজনেসের বাইরে। তাহলে কেন কমাচ্ছি? যদি এত বেশি লাভ হয় তাহলে ক্যাপাসিটি, প্রোডাক্টিভিটি কেন কমাচ্ছি? আমরা রিস্ক মনে করছি, কারণ আমরা যে হারে ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, যে হারে অর্ডার ফ্লো কমছে, যে হারে প্রাইস কমে যাচ্ছে। আগে আমরা একটা অর্ডার যদি $12 CM-এ কাজ করতাম, সেই সিমিলার অর্ডারের CM অফার পাচ্ছে $8 দিয়ে। কিন্তু আমি কিভাবে টিকে থাকব? আমার টিকে থাকার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, যারা বড় রিস্ক নিয়ে ফেলছে তারা উপায় নেই, তাদেরকে চালাতে হবে। কিন্তু আমরা যারা মাঝারি ধরনের, আমরা বড় নয়, মাঝারি ধরনের আমার ইন্ডাস্ট্রিটা, আমরা চেষ্টা করছি কিভাবে যুদ্ধ করে হলে সারভাইভ করা যায়। একটা কথা আছে, সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা চেষ্টা করছি কোনো রকমে সারভাইভ করে চালানো যায় কি না। যদি যায় তবে এইভাবে তো পৃথিবী চলতে পারে না। প্রত্যেকটা ডিজাস্টারের পরে একটা সময় আসবে, ভালো সময়। সে ডিজাস্টারটা এখনো কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশের মানুষ বলেন, পৃথিবীর মানুষ বলেন। তাহলে সেই সাথে আমাকে যৌক্তিক স্যালারি বাড়াতে হয়েছে। আমি বিশ্বাস করি এই যে স্যালারি বাড়ানো হয়েছে এটা অবশ্যই এনাফ নয়, এটা যেমন সত্য কথা, আবার এর বাইরে যে আমি দিতে পারবো সেটাও আপনাকে মানতে হবে, সেটাও একটা সত্য কথা। সব কিছু মিলে আমরা খুব মানে কোনো একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি না। সত্যি কথা, এই গার্মেন্টস সেক্টর আপনাকে টিকিয়ে রাখতে হবে। শ্রমিক আন্দোলন, আমিও যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, ছোটোকাল থেকে রাজনীতি করে করে বড় হয়েছি, এখনও রাজনীতির সরাসরি জড়িত না হলেও রাজনীতির লেজ যেহেতু লেগে আছে, সেখানে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমরা আমাদের শ্রমিক ট্রেড ইউনিয়নের যে সুফল পাওয়ার কথা, আমরা কিন্তু সেই সুফল পাই না, কারণ আমাদেরকে মিসইউজ করা হয়। ট্রেড ইউনিয়ন থাকলে কিন্তু একটা কোম্পানির জন্য লাভ হয়, কারণ সেখানে একজন নেতা বা দুইজন নেতা তাদের সাথে বসে সমস্যার সমাধান করা যায়। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি শ্রমিকদের নিজে হ্যান্ডেলিং করি, আমি আমার অ্যাডমিনের মাধ্যমে হ্যান্ডেলিং করি না, আমি আমার শ্রমিকদের সাথে যখন কথা বলি আমি যথেষ্ট আন্তরিকতা পাই। কিন্তু আমি যখন বাইরের কোনো শ্রমিক নেতার সাথে কথা বলি, আমি আমার শ্রমিকদের আন্তরিকতার সাথে তার আন্তরিকতার মধ্যে গ্যাপ দেখতে পাই। সেজন্য আমি মনে করি শ্রমিকরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেখানে চাকরি করে তারা কিন্তু মালিককে অসম্ভব পছন্দ করে, অসম্ভব ভালোবাসে, তারা নিজেরা ওন করে। এটা কিন্তু বাস্তবতা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোনো গার্মেন্টসের শ্রমিক কোনো অবস্থাতেই তার ফ্যাক্টরির ক্ষতি করতে চায় না, কোনো দিনও চায় না। ইভেন তার যদি বেতন দেরিও হয়, সে কিন্তু ধৈর্য সহকারে এটা চেষ্টা করে তার মালিককে সহযোগিতা করার জন্য। এটা আমরা দেখে আসছি, পেয়ে আসছি। সেজন্য ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে যেতে পারি না, কারণ আমি ট্রেড ইউনিয়নের সুফল আমি নিজেও দেখেছি, নিজে পাই। কিন্তু ট্রেড ইউনিয়ন নিয়ে যারা বাইরে থেকে কাজ করে তাদেরকে আমার ভয় লাগে, সত্যি কথা, তাদেরকে সিরিয়াসলি ভয় লাগে। আমি ইস্পাহানি জুট মিলের পাশের বাড়ি কিন্তু আমরা গ্রামের ছেলে।
ইস্পানি জুট মিলকে আমরা যখন ছোটোকালে দেখতাম, মানে হাজার হাজার মানুষ কাজ করে 3 শিফটে, কিন্তু সেখানে ট্রেড ইউনিয়নের কারণে আই ডোন্ট নো দ্যাট এটা কী হয়েছে, কিন্তু আমি দেখেছি সবসময় আন্দোলন, সবসময় কিছু হইতে পারে না, বন্ধ। এই করতে করতে আজকে ইস্পানি জুট মিলের ওখানে কিন্তু মানুষও যেতে ভয় পায়, এটা বন্ধ হয়ে গেছে। সেজন্য এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এত বেশি গবেষণার দিকে যাইও না, কারণ সময়ও পাই না, এত জ্ঞানও নাই গবেষণা করার জন্য। এই ব্যক্তিগত মতামতের মধ্যে আমাদের বড় ভাই আছেন মুস্তাফিজ ভাই হয়তো অন্যভাবে নেবেন, আর এদিকে আমাদের দাদা আছেন, বড় বড় প্রখ্যাত শ্রমিক নেতারা আছেন, ওনাদের অভিজ্ঞতা বেশি, ওনারা হয়তো আমার সাথে দ্বিমতও হবেন। দ্বিমত হওয়াটা স্বাভাবিক, আমার এত অভিজ্ঞতা নাই বিধে আমি স্বীকার করি। আমি অনুরোধ করব এই সেক্টরটাকে টিকিয়ে রাখতে হবে। আসুন চিন্তা করুন, মালিক যেমন টিকে থাকতে হবে, শ্রমিকরাও টিকে থাকতে হবে। যদি মালিক যদি মালিক নিজে চেষ্টা করে নিজের টিকে থাকার জন্য, তাহলে আপনাদের দৃষ্টিতে মনে হয় শ্রমিকদের চিন্তা না করে মালিক শুধু নিজের চিন্তাই করে। না স্যার, ভুল করতেছেন, এটা ভুল জিনিস। কারণ আমরা নিজেরা মেশিন চালাইতে পারি না, আমরা ব্যাংকের বাড়িঘর বন্ধক দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে লোন করে মেশিনারিজ করি, বিল্ডিং করি, এবং অর্ডার যেটা নিই সেটার মেটেরিয়ালসও কিনি, কিন্তু আমরা লোনের টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে আমরা মেটেরিয়ালস কিনি না। যখন এক্সপোর্টের টাকা পাই তখন আমার ব্যাক টু ব্যাক পেমেন্ট যায়। তাহলে আমার টোটাল প্রজেক্টটাই হচ্ছে কিন্তু লোনের উপর ভিত্তি করে। সেই লোনের উপর ভিত্তি করে যেই কাজটা আমি আপনাদের মাধ্যমে করাই, সেটা যদি সঠিকভাবে সুন্দর প্রোডাক্টিভিটি অন টাইম ডেলিভারি দিতে পারি, তাহলে আমি টাকাটা পাই। সেই টাকাটা থেকে সব কিছু খরচ যাওয়ার পর যেই টাকাটা থাকে সেটা আমার থাকে। সেখানে আপনি প্রফিট মার্জিন এখন কিন্তু ব্রেক ইভেনে, গত 3 বছর 4 বছর কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্রেক ইভেনে চলতেছে, প্রফিট মার্জিন নাই বললেও চলে। কারণ যেই মার্জিন দিয়ে আমরা কাজ করি সেটা ওই যে অর্ডার ফ্লো কম বিদায় আমার মার্জিনটা ওইখানে চলে যাচ্ছে। এটা মার্জিন ছাড়া কাজ করি সেটা বলবো না, কিন্তু আমার দরকার আমার 10 লাখ পিস প্রোডাকশন করা, 10 লাখ পিস এক্সপোর্ট করা, কিন্তু আমি অর্ডার পেয়েছি 7 লাখ 8 লাখ পিসের, তাহলে আমি 3 লাখ পিসের যে খরচটা যায় সেই মার্জিনটা আমার ওইখানে ঢুকে যায়। সেই সাথে ব্যাংকের ইন্টারেস্ট যে হারে বেড়ে গেছে সেখানে টিকে থাকার কোনো উপায় নাই। যে হারে ইউটিলিটি বিল বেড়ে গেছে, কেমনে টিকে থাকবো আপনিই বলেন। যে আবার শ্রমিকদের বেতন নিয়ে আমি কথা বলতে চাই না। কেউ যদি বলে শ্রমিকদের বেতন বেড়ে গেছে সেই জন্য আমরা পোষাতে পারি, নো স্যার। এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যারা ইন্ডাস্ট্রি চালাই, আমরা এই জায়গায় দ্বিমত পোষণ করি। কারণ শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হবে, সেই বেতনটাকে আমরা হাইলাইট করতে চাই না। সেই জন্য যেটা আজকের যেই দাবিটা, আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যতটুকু জানি, আমার শ্রদ্ধেয় নেতা কিছুক্ষণ আগে বলছেন উনি বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর মেয়ের মানে মিলাতে পারেন না, কনফিউশনে থাকেন। আমি তো বঙ্গবন্ধুকে দেখি নাই, বঙ্গবন্ধুর শুনেছি, বক্তব্য শুনেছি। বঙ্গবন্ধুকে যখন মেরে ফেলা হয় তখন আমার বয়স 3 বছর। আমরা সেই মুজিবাদর্শের পারিবারিকভাবে মুজিবাদর্শের আদর্শিত রক্তে জন্ম নেওয়া একজন সৈনিক। আমরা শেখ হাসিনার প্রতি বাংলাদেশের জনগণ আস্থা রাখেন। আমরা বিশ্বাস করি নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী চেষ্টা করছেন দেশটাকে সুন্দরভাবে চালিয়ে দেশের মানুষকে ঠিক রাখার জন্য। অনেক হয়তো লিমিটেশন থাকবে, লিমিটেশন আছে, সেজন্য হয়তো মিলাতে পারে না, আমরাও পারি না মাঝে মধ্যে, কিন্তু আমরা বিশ্বাস করি এই আরএমজি সেক্টরটাকে যদি আপনারা সবাই টিকিয়ে রাখার জন্য পরিকল্পনা করেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে একমত হবেন। এবং এই রেশনিং প্রথা যেটা চালু করেছেন, আমি যখন কোভিডের সব জায়গায় যখন কোভিডের টিকা দেওয়া হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, নেত্রী আপনি বিভিন্ন জায়গায় এই ক্রাশ প্রোগ্রাম নিচ্ছেন, এত লাখ মানুষকে, এত কোটি মানুষকে আপনি কোভিডের টিকার আওতায় আনবেন, আপনি গার্মেন্টস সেক্টরে মানে অ্যাড করেন, গার্মেন্টস সেক্টরের দায়িত্ব দিয়ে দেন। কারণ প্রত্যেকটা গার্মেন্টসের নার্স আছে, ডাক্তার আছে, তারা চাইলে কিন্তু একদিনে কিন্তু গার্মেন্টসের সকল গার্মেন্টসকে একদিনেই প্রথম টিকা দেওয়া যায়। উনি এটা শুনেছেন, উনি অনুধাবন করেছেন, ওনার স্বাস্থ্যমন্ত্রীকে অর্ডার করেছেন, ডিসিকে অর্ডার করেছেন।
আমরা কিন্তু চট্টগ্রামের প্রথমেই শুরু করেছি। একদিনে চট্টগ্রামের 7 লক্ষ শ্রমিককে আমরা প্রথম টিকা দিয়েছি। তাহলে আমরা সেভাবে গার্মেন্টসের অর্গানাইজিং আমাদের যে সিস্টেম আছে, ম্যানেজমেন্ট আছে, সেগুলো আমাদের ডাক্তার এবং নার্স আছে বিধায় আমরা এটা সম্ভব হয়েছে। কিন্তু এই টিকা তো আপনি গ্রামে গঞ্জে দিতে ওভাবে পারবেন না, যেভাবে গার্মেন্টসের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে দিতে পারলেন সেভাবে আমরা সেকেন্ড টিকাও দিয়েছি। সমস্ত ঢাকা চট্টগ্রামে ওভাবে করা হয়েছে। তারপর তাইলে এখন টিসিবিটাও যদি সে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টকে দেওয়া হয় তাহলে মনে হয় ওনার যেই চাহিদা, ওনার যে কমিটমেন্ট জাতির কাছে প্রত্যেকটা মানুষকে অন্য বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা দিবেন, সেটা মনে হয় আমরা গার্মেন্টস সেক্টরকে যদি এই টিসিবির মতন করে আমরা রেশনিংয়ের আওতায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য পাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি সবার প্রতি এখানে বিজ্ঞজনরা আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা গার্মেন্টস সেক্টর মালিক এবং শ্রমিক আমরা উভয়ে কিন্তু তেমন একটা ভালো নয়। আমাদেরকে ভালো করার জন্য আমরা টিকে থাকতে চাই, আমরা এই দেশটাকে এগিয়ে নিতে চাই, আমরা এই দেশের প্রোডাকশন বাড়াতে চাই, এই দেশের এক্সপোর্ট বাড়াতে চাই, এই দেশের বৈদেশিক আয় বাড়াতে চাই। এই বৈদেশিক আয় বাড়াতে গেলে আপনারা যারা চিন্তা করেন, যারা পলিসি তৈরি করেন, যারা বিভিন্ন মিডিয়াতে কথা বলেন, আমাদের শ্রমিক ভাই বোনেরা আছেন, সেই সাথে বড় ভূমিকা পালন করে এখানে সাংবাদিক ভাই বোনেদের উপর আমার বিনীত অনুরোধ, খুব খারাপ অবস্থায় যাচ্ছে এমন কোনো বক্তব্য বা এমন কোনো ভিডিও প্রচার করা উচিত নয়। বহির্বিশ্বের মধ্যে আমাদের কোনো দুর্নাম হয়, কারণ ইনসিডেন্ট হবে, ভুলবশত হোক, আর মানে ইচ্ছাকৃত তো কেউ কোনো ইন্ডাস্ট্রিতে কোনো শ্রমিক কোনো দুর্ঘটনা ঘটায় না, হঠাৎ করে হয়ে গেল। এগুলি যদি প্রচার বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেশের জন্য ক্ষতি হয়। এটা আপনি দেশের মালিক, আমিও দেশের মালিক, আমরা সবাই দেশের নাগরিক। আমাদের উচিত এই বিশ্বের যে অর্থনৈতিক যে খারাপ অবস্থায়, এই দেশটাকে যদি টিকে থাকতে চাই, 17 কোটি মানুষের যদি নিরাপত্তা দিতে চায়, তাহলে এই একটা সেক্টর যেটা ডেভেলপ হয়ে গেছে এটাকে টিকিয়ে রাখতে হবে। এটাকে টিকিয়ে রাখতে গেলে শ্রমিকদেরকে টিকিয়ে রাখতে হবে, শ্রমিকদেরকে টিকিয়ে রাখতে গেলে মালিকদেরকেও টিকিয়ে রাখতে হবে। উভয়ের সম্পূরক, আমরা একজন আরেকজনকে ছাড়া চলতে পারি না। আপনাদের সহযোগিতা ছাড়া এই সেক্টর কোনো অবস্থাতেই এগিয়ে যেতে পারবে না। আপনাদের সকলের সহযোগিতা নিয়েই কিন্তু এই সেক্টর বিশ্বের যেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আগাচ্ছে সেটা আগাতে পারবে। তাহলে যেই 2030 সালের মধ্যে $100 বিলিয়ন যে টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি, সেভাবে আমরা আগাতে পারবো। সেই সাথে অনুরোধ করব, প্রোডাক্টিভিটি যে হারে কমছে, কোয়ালিটি যে হারে কমছে, সেটার ব্যাপারেও আপনারা মোটিভেশন দিবেন। অবশ্যই এখানে ফুড একটা বড় ইস্যু। কিছুক্ষণ আগে নাজমাও বলেছেন, শ্রমিক নেতা আমাদের আবুল হোসেন ভাইও বলছেন, অবশ্যই ফুড একটা বড় ইস্যু। ফুডের জন্যই তো স্যালারি। তাহলে এই ফুডটাকে ইমিউনিটি সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে তাদের কর্মদক্ষতা বাড়বে, কোয়ালিটি মেন্টালিটি বাড়বে, সেটা আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, ভুল কিছু হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমাদের সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই, যারা গবেষণা করেন তাদেরও সুন্দর গবেষণার মাধ্যমে আমাদেরকে ধরিয়ে দিবেন। আমরাও চেষ্টা করব কিভাবে এই সেক্টরটাকে আরও মডার্নিজম করে আরও বেশি কর্মসংস্থানের যোগান দেওয়া যায়, আরও বেশি প্রোডাকশান উৎপাদন করে আরও বেশি এক্সপোর্ট করা যায়, সেভাবে চেষ্টা করে। ভালো থাকবেন, আমি আপনাদের শুভকামনা করি। আবারও আপনাদেরকে আমাদের গার্মেন্টস এবং সোয়েটার শ্রমিক ফেডারেশন আপনারা যে উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের মতামতের সাথে আমরা মিলে গেছি, এটা নিয়ে আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।